ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক হচ্ছে মক টেস্ট 3, সোশ্যাল স্টাডিজের অন্তর্গত মক টেস্ট 3 আজকে আমরা অ্যাটেম্প্ট করব। এবং এই সোশ্যাল স্টাডিজে আমরা জানি যে অ্যাজ ইউজুয়াল হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি এই সেকশনগুলো রয়েছে। আর এগুলো ছাড়াও চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এবং বেঙ্গলি এবং ইংলিশের ওপর যে সেকশনগুলো রয়েছে সেগুলোরও মক টেস্ট ওয়ান বাই ওয়ান আমি নিয়ে আসব। আমি প্রথমে 5 থেকে 7টি যে সোশ্যাল স্টাডিজের ওপর মক টেস্ট কমপ্লিট করব, তারপর ওই সেকশনগুলোতে আমরা চলে যাব, অর্থাৎ 5টি 6টি করে প্রতিটি সেগমেন্ট থেকে করব এবং তারপর আবার রোটেট করে আবার সোশ্যাল স্টাডিজে আসব। তো চলো আমরা আজকের মক টেস্ট স্টার্ট করে দিচ্ছি। তো চলো আমরা মক টেস্টটি চটপট স্টার্ট করে দিই। মক টেস্টটি স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে টাইমার। প্রথম প্রশ্নটি আমরা দেখব, ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখা নির্দেশ করে কোনটি? অপশনগুলো দেখো, এলওসি, লাইন অফ কন্ট্রোল, এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলওএসি, 44th প্যারালাল। এখানে সঠিক অ্যান্সার হবে, বলো। তোমরা সঠিক অ্যান্সার মার্ক করে নাও, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। এখানে সঠিক অ্যান্সার হবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। বা আরেকটি লাইন রয়েছে, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত ও চীনের মাঝখানে রয়েছে ম্যাকমোহন লাইন। এবং এলওসি রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যে লাইনটি, তথাকথিত যে লাইনটি রয়েছে সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবং ভারত ও আফগানিস্তানের মধ্যে রয়েছে কোনটি? ভারত আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ড লাইন। তো চলো, এখানে রাইট অ্যান্সার হবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো চলো আমরা, সরি, এখানে রাইট অ্যান্সার হবে এলওএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ওএনজিসি ওএনজিসি কবে প্রতিষ্ঠিত হয়? ওএনজিসি কথাটির ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। তেল এবং প্রাকৃতিক গ্যাসের যে রেগুলেটরি অথরিটি বলতে পারো। এখানে সঠিক অ্যান্সারটি হবে, অপশনগুলো দেখো, 1989 রয়েছে, 81 রয়েছে, 69 রয়েছে, 48 রয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার মার্ক করো, আমি তারপর অ্যান্সার বলে দিচ্ছি। এখানে রাইট অ্যান্সার হবে 1969। 1969। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। স্বাধীনতার পর গুজরাটের প্রথম মুক্ত বন্দর ফ্রি পোর্ট কোনটি? অপশনগুলো দেখো, কান্ডালা রয়েছে, পোরবন্দর রয়েছে, কচ্ছ রয়েছে, সবগুলি। 5 সেকেন্ডসের মধ্যে তোমরা সঠিক অ্যান্সারটি মার্ক করো, তারপর আমি অ্যান্সার বলছি। এখানে রাইট অ্যান্সার হবে কান্ডালা। স্বাধীনতার পর গুজরাটের প্রথম মুক্ত বন্দর বা ফ্রি পোর্ট হচ্ছে কান্ডালা। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতের কোন রাজ্য রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? অপশন রয়েছে কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। এখানে রাইট অ্যান্সার হচ্ছে কেরালা। আমরা জানি যে কেরালা রাজ্যটি রাবার উৎপাদনের জন্য বিখ্যাত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন বা সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের সবচেয়ে কম নারী স্বাক্ষরিত রয়েছে যে জেলাটিতে, সেটি হলো, অপশনগুলো দেখো, দক্ষিণ দিনাজপুর রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, উত্তর দিনাজপুর নেই, পুরুলিয়া রয়েছে, বীরভূম রয়েছে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে পুরুলিয়া। এখানে রাইট অ্যান্সার হচ্ছে পুরুলিয়া। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ তাপবিদ্যুৎ উৎপন্ন হয়? উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ। এই সব ক্ষেত্রে সাধারণত উত্তরপ্রদেশ অ্যান্সার হয়ে থাকে, কারণ উত্তরপ্রদেশ এত বড় একটা রাজ্য, তারপরে হিমালয়ের পাদদেশেই হচ্ছে উত্তরপ্রদেশের প্রায় গোটা রাজ্যটি। সুতরাং খরস্রোতা নদী কিন্তু উত্তরপ্রদেশের উত্তরাংশে প্রচুর রয়েছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। জজিলা কোন রাজ্যে অবস্থিত? উত্তরগুলো, অপশনগুলো দেখো, হিমাচল প্রদেশ রয়েছে, সিকিম রয়েছে, পূর্বতন জম্মু ও কাশ্মীর রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে। পূর্বতন বলা হয়েছে এই কারণেই যে এখন এটা তো লাদাখ এবং
জম্মু কাশ্মীর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে জম্মু ও কাশ্মীর। সিল্ক রুট রয়েছে সিকিমে, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিক? দাম্পা ব্যাঘ্র অভয়ারণ্য মিজোরাম। হ্যাঁ, এটি ঠিকই আছে। আর সঠিক অ্যান্সার কি করে? গুমতি, গুমতি ন্যাশনাল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র সিকিম, এটা ঠিক নয়। যদি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক হতো তাহলে ঠিক হতো। সরামতি শৃঙ্গ তামিলনাড়ু, এটিও ঠিক নয়। লোকটাক নাগাল্যান্ড হবে না, মণিপুর হবে। সুতরাং এখানে একমাত্র রাইট অ্যান্সার হচ্ছে দাম্পা ব্যাঘ্র অভয়ারণ্য বা দাম্পা টাইগার রিজার্ভ। এখানে সঠিক অ্যান্সার অপশন এ, এটি মিজোরামেই কিন্তু রয়েছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যান কে? এটি ইন্ডিয়ান পলিটি থেকে এই কোশ্চেনটি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদের কোনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। মনে রাখবে, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল বা জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধানমন্ত্রী হচ্ছেন চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। এবং পূর্ববর্তী প্ল্যানিং কমিশন যে ছিল তার চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। তো এখানে রাইট অ্যান্সার অপশন বি। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আধুনিক ভারতের বৃহত্তম শিল্প কোনটি? পাট শিল্প, বস্ত্র শিল্প, চিনি শিল্প, পরিবহন শিল্প। একসময় পাট শিল্পের রমরমা বাজার ছিল সারা ভারত, বিশেষ করে পূর্ব ভারতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু বর্তমানে পাট শিল্প তার কৌলিন্য হারিয়েছে। কিন্তু বর্তমানে বস্ত্র শিল্প কিন্তু আধুনিক ভারতের বৃহত্তম শিল্প উদ্যোগ বা বৃহত্তম শিল্প। তাই এখানে রাইট অ্যান্সার অপশন বি। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রাষ্ট্রায়ত্তকরণ হয় কোন সালে? অপশনগুলো দেখো। 1935 সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রায়ত্তকরণ হয় কবে? 1948-এর শেষের দিকে। তো চলো অপশনগুলো একবার দেখে নিই। এখানে রাইট অ্যান্সার হবে 1949। আমরা পরের কোশ্চেনে চলে যাব। 10 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 10 টাকার নোটে কিন্তু অর্থ সচিবের স্বাক্ষর থাকে না, অর্থমন্ত্রীরও থাকে না। থাকে কি? রিজার্ভ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর। মনে রাখবে, সমস্ত নোটের যে ডিনোমিনেশন 1 টাকা বাদ দিয়ে শুধুমাত্র 1 টাকার নোটেই থাকে রিজার্ভ ব্যাংক অর্থ সচিবের সিগনেচার। তাছাড়া সমস্ত ডিনোমিনেশন বা টাকার নোটেই কিন্তু গভর্নরের স্বাক্ষর থাকে, আরবিআই গভর্নর। চলো আমরা নেক্সট কোশ্চেন। কোন প্রস্তাবকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছেন? অপশনগুলো দেখো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ক্রিপসের প্রস্তাব। ক্রিপস মিশন যে প্রস্তাব দিয়েছিল তাকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেন। নেক্সট কোশ্চেন দেখো। জলধর সেন ও দীনেন্দ্র কুমার রায় কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? এটা ভারতের ন্যাশনাল মুভমেন্ট বা স্বাধীনতা সংগ্রামের সংক্রান্ত প্রশ্ন। বন্দে মাতরম, যুগান্তর, আনন্দবাজার, বসুমতী। এখানে রাইট অ্যান্সার বসুমতী। নামটি মনে রাখবে, জলধর সেন ও দীনেন্দ্র কুমার রায়, বসুমতী পত্রিকা। নেক্সট কোশ্চেন দেখো। জাতীয় গ্রন্থাগার, জ্বর নিচে বয় হয় না, এটি ভুলবশত পড়ে গেছে। জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত? কলকাতায়। কলকাতায় তোমরা যারা আলিপুর গিয়েছো তারা ন্যাশনাল লাইব্রেরি দেখেছো। এটি কবে প্রতিষ্ঠিত হয়? আমরা জানি যে 1835 সালে, অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়ে জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। তো এখানে রাইট অ্যান্সার অপশন এ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সুলতানি যুগে গ্রামীণ রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন চৌধুরী, রাওয়াত, মালিক, ভকিল। এখানে তো সঠিক উত্তর হচ্ছে চৌধুরী। সো অপশন এ রাইট আনসার। রাওয়াত মানে তো কৃষক, কি করে হয়? মালিক, ভকিল এগুলো ছিল না। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোন সুলতান তীর্থকর উঠিয়ে দেন? অপশনগুলো দেখো। বহলুল্লদিন, না, এই বিষয়ে তার বিশেষ কোনো যোগদান ছিল না। শেরশাহ, হুমায়ুন, আকবর। এখানে সঠিক উত্তর হবে আকবর। আকবর কিন্তু তীর্থকর উঠিয়ে দেন। নেক্সট কোশ্চেন দেখো। দারুল সাফা, দারুল সাফা কে কে স্থাপন করেন? মোহাম্মদ বিন তুঘলক,
আলাউদ্দিন খলজি, ফিরোজ তুঘলক, ইলতুৎমিশ। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ফিরোজ তুঘলক। মনে রাখবে দারুল সাফা হচ্ছে বিনামূল্যের চিকিৎসালয় বা দাতব্য চিকিৎসালয়, বিনা পয়সায় দরিদ্র প্রজাদের জন্য যে হসপিটাল বা হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র স্থাপন করেন ফিরোজ তুগলক, সেটি দারুল সাফা নামে পরিচিত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। দারুল সাফা হলো অপশন অলরেডি আমরা পেয়ে গেছি, সেনা শিবির, দাতব্য হাসপাতাল, গ্রন্থাগার, তীর্থযাত্রীদের জন্য অতিথিশালা। আমরা অলরেডি বলেছি দাতব্য হাসপাতাল। দাতব্য হাসপাতাল বলতে কিন্তু কখনো আবার দাঁত বা দন্ত চিকিৎসা সংক্রান্ত হসপিটাল ভাববে না। আসলে দাতব্য কথাটি এসেছে দা থেকে, যার অর্থ হচ্ছে দান। দান যেমন কোনো পয়সা বা টাকার বিনিময়ে হয় না, ঠিক তেমনি দাতব্য হাসপাতাল মানে যেই হাসপাতালে টাকা বা পয়সার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় না, বরং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, সেটাই হচ্ছে দাতব্য। তো এখানে রাইট অ্যান্সার অপশন বি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আড়াই দিন কা ঝোপড়া, আড়াই দিনের ঝোপড়া এটি কি? দুর্গ, মসজিদ, মন্দির? কোনোটিই না। আড়াই দিনের ঝোপড়া এটি একটি মসজিদ। নেক্সট কোশ্চেন, ভারতীয় রেলপথের জনক কে? জামশেদজি টাটা, ডালহৌসি, ওয়েলেসলি, কার্জন? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডালহৌসি, কারণ তার সময় বোম্বাই এবং পুনে, অর্থাৎ 1853 সালে বোম্বাই এবং পুনের মধ্যে ভারতের প্রথম রেলপথ স্থাপন হয়। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতের প্রথম রেলপথ কবে চালু হয়? অলরেডি আমি বলে দিয়েছি 1953 বলে, কিন্তু একটা মিস্টেক করার চান্স থাকে। এটা কিন্তু 1953 বা 1753 না, এটা হচ্ছে 1853। এবং সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, যিনি আবার সত্য বিলোপ নীতির জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম রেলপথ কোথায় চালু হয়? বোম্বাই পুনে, বোম্বাই নাসিক, বোম্বাই সুরাট, বোম্বাই থানে? অলরেডি কিন্তু আমরা বলে ফেলেছি, কিন্তু আমি একটু ভুল বলেছি। বোম্বাই পুনে বলেছি, কিন্তু সেটা কিন্তু বোম্বাই পুনে না। বোম্বাই এবং থানের মাঝখানে, বোম্বাই এবং থানের মাঝে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, হাইকোর্টের বিচারপতি তার পদত্যাগপত্র কাকে উদ্দেশ্য করে লিখবেন? এখানে সঠিক অপশনগুলো একটু দেখে নাও, তারপর মার্ক করো। তোমার অপশনগুলো একবার দেখে মার্ক করো। রাষ্ট্রপতি, রাজ্যপাল, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ওই হাইকোর্টের প্রধান বিচারপতি। আমাদের একটা ভুল ধারণা থাকে, হয়তো বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকেই তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন হাইকোর্টের বিচারপতি, কিন্তু তা নয়। এখানে সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, এই ধারণাটি বা কনসেপ্টটি নেওয়া হয়েছে ফ্রান্স থেকে? একদমই না। রাশিয়া থেকেও না। ইউএসএ থেকে? হ্যাঁ, অবশ্যই ইউএসএ থেকে। মৌলিক অধিকার মার্কিন, এভাবে আমরা মনে রাখতাম, মার্কিন। জার্মানি থেকে কি জরুরি অবস্থা বা ইমার্জেন্সি প্রভিশনস নেওয়া হয়েছে। যাই হোক, আর প্ল্যানিং কমিশন বা প্ল্যানিং রিলেটেড বিষয়গুলো নেওয়া হয়েছে রাশিয়া থেকে, তৎকালীন সোভিয়েত রাশিয়া। সো এখানে রাইট অ্যান্সার হবে ইউএসএ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। সংবিধানের যে তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের বিষয়টি উল্লেখ আছে, যে সেটা হচ্ছে চতুর্থ তালিকা, ষষ্ঠ তালিকা, সপ্তম তালিকা, নবম তালিকা? এখানে সঠিক উত্তর হবে সপ্তম তালিকা বা সেভেন্থ লিস্টে। সপ্তম তালিকায় কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বিবরণ, বর্ণনা বা ডিরেক্টিভস রয়েছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। রাজ্যের কন্টিনজেন্সি ফান্ড কার দ্বারা পরিচালিত হয়? কন্টিনজেন্সি ফান্ড সাধারণত রাজ্যের নিয়মতান্ত্রিক সাংবিধানিক প্রধানের দ্বারাই পরিচালিত হয়। এখানে সঠিক অ্যান্সার তাহলে হচ্ছে কি রাজ্যপাল। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই।
ভারতীয় সংবিধানে কাকে ইমপিচমেন্ট করার ব্যবস্থা রাখা নেই? ভারতীয় সংবিধানে কাকে ইমপিচমেন্ট করা যায়? রাষ্ট্রপতিকেও ইমপিচমেন্ট করা যায়, প্রধান বিচারপতিকেও করা যায়, উপরাষ্ট্রপতিকেও ইমপিচমেন্ট করা যায়, কিন্তু কোনো রাজ্যের রাজ্যপালকে কিন্তু ইমপিচমেন্ট করার প্রভিশন নেই। তাই এখানে রাইট অ্যান্সার অপশন সি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় বা জাস্টিস শব্দটির অর্থ সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, রাজনৈতিক ন্যায়, সবগুলি। এখানে ন্যায় বলতে শুধু সামাজিক বা অর্থনৈতিক নয়, বরং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক তিন প্রকার ন্যায়ের কথাই বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। তাই এখানে আমরা সঠিক অ্যান্সার নিব, সঠিক অ্যান্সার নিব উপরের সবগুলি। তো চলো আমরা আজকে মক টেস্টের শেষ কোশ্চেনে চলে এসেছি। 1853 সালে বোম্বাইতে ভারতের প্রথম সুতাকল প্রতিষ্ঠা করেন জামশেদজি টাটা। টাটারা সাধারণত ভারী শিল্পের জন্য বিখ্যাত। ওয়ালচাঁদ হীরাচাঁদ এরা জাহাজ, সিন্ধি আয়নকং জাহাজ, রেলওয়ে এর সাথে যুক্ত। তাই বাকি রইল কুয়াশজি নানাভাই, এবং এটি এখানে সঠিক অ্যান্সার। কুয়াশজি নানাভাই কিন্তু 1853 সালে বোম্বাইতে ভারতের প্রথম সুতা কল প্রতিষ্ঠা করেন। তো চলো আমরা মক টেস্টটি সাবমিট করি। সাবমিট করে আমি প্রথমে বলেছিলাম ভারত ও চীনের সীমান্ত রেখা নির্দেশ করে কোনটি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আমি এখানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি হবে, আমি ভুল বলেছি। কারণ অফ প্রিপোজিশনের অফ কোনো দিন আমরা যখন অ্যাক্রোনিম বলি বা সংক্ষেপে বলি, প্রিপোজিশনের অফের ও কিন্তু আমরা নিই না। তাই এখানে সঠিক অ্যান্সার কিন্তু এলএসি হবে। এটা আমার একটা আনইনটেনশনাল মিস্টেক হয়ে গেছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ওই অফের জন্য আমি ভুল করে ও বলেছি, কিন্তু সবসময় তো আমরা এলএসি জানি। এলএসি, সরি ফর দ্যাট। এখানে রাইট অ্যান্সার কিন্তু এলএসি। তো চলো পরের কোশ্চেনগুলো দেখে নাও এক এক করে। আশা করি তোমরা সবগুলোই প্রায় ঠিকঠাক অ্যান্সার করেছো, এবং যারা 15টার নিচে সঠিক অ্যান্সার করেছো তাদের প্রিপারেশনে কিন্তু একটু খামতি রয়েছে। তোমরা আরেকটু প্রিপারেশন ভালো করে নাও যাতে 20+ স্কোর করতে পারো। তো এই ছিল আজকের মক টেস্ট। So thank you from my end for attempting the mock test.